জিয়া পরিবার, তারেক জিয়া ও ভূ রাজনীতি। এখন প্রসঙ্গ হচ্ছে তিনি দেশে আসবেন এবং প্রত্যেক মাসেই বলা হচ্ছে তিনি আসতেছেন, বাড়ি ভাড়া করা হচ্ছে, ডেকোরেশন করা হচ্ছে এবং সরকারের বুলেট কাছ প্রুফ থেকে কি হচ্ছে, বুলেট প্রুফ গাড়ি কেনা হচ্ছে। গাড়ি গাড়ি এবং অস্ত্র-টস্ত্র কেনার ব্যাপারে সরকারের পারমিশন চাওয়া হলো। নানান ব্যাপার-স্যাপার। অর্থাৎ একটা মানুষকে একটা ইয়ের মধ্যে রেখেছে সাসপেন্স, তিনি আসতেছেন। তিনি জানতেন তিনি আসবেন না। খেয়াল করবেন কিন্তু। তিনি জানতেন তিনি আসবেন না। তারপরেও তিনি কি মানা করেন নাই। যে দল করতেছে করুক। একটা সময় পরে তিনি বলবেন, "আমরা তো জানতাম না যে তার মা অসুস্থ হয়ে যাবে।" মা অসুস্থতার কারণে হঠাৎ করে জিনিসটা প্রকাশ পেল। তা নাহলে তো এখন প্রকাশ পেত না। কিছুই হতো না কিন্তু। ওইভাবেই চলত। কিন্তু এখন দেখা যাচ্ছে তিনি কেন বললেন এটা? এটা বলার পিছনে হয়তো তার ইচ্ছা আছে দেশে ফিরার। পারছেন না। এখন পারছেন না তিনি সরাসরি বলেন নাই কেন পারছেন না। তিনি এখানে কি বললেন? আমার আশাটা শুধু আমার উপর নির্ভর করতেছে না। এটার সাথে অনেকগুলো ফ্যাক্টর কাজ করতেছে। এগুলি কারা? আমি আমার সিদ্ধান্ত আমি নিতে পারছি না। এই সিদ্ধান্তটা আসবে সেটা এটা শর্ত এটা একেবারে অবারিত না। এটা একেবারে কতগুলো ফ্যাক্টর নির্ভরশীল এটা। আমি একা না। আরো কে এখানে আছে। এই কথা বলে তিনি সরাসরি কিন্তু একটা বিতর্ক জন্ম দিলেন। যে কেন আপনি আসতে পারবেন না? আপনার আসার পক্ষে কারণটা কি? উনি কারণ ব্যাখ্যা দিচ্ছেন না। আমি বলতে পারব না, বলা উচিত হবে না। নিজে উত্তর আবার নিজে দিয়ে দিলেন। আমি বলতে পারব না, বলা উচিত হবে না। এই যে উচিত হবে না, এখানে কিন্তু আরেকটা সন্দেহের উদ্রেক হইতেছে যে তাহলে কি বিপদ হইছে আপনার? আপনি কেন আসতে পারবেন না? সাথে দেখেন নিরাপত্তা প্রশ্নের কথা যদি বলেন, আমাদের সরকার থেকে কিন্তু প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলে দিল যে আমাদের তার বাংলাদেশে তার আসার ক্ষেত্রে সরকারি তরফ থেকে কোনো নিষেধাজ্ঞা নাই বা কোনো বাধা নাই। সব ক্লিন, একদম ক্লিন। পররাষ্ট্র সচিব মন্ত্রী উপদেষ্টা আজকে বলে দিলেন, আমরা যদি ট্রাভেল ভিসা পাসপোর্ট দরকার, ভিসা দরকার হয়, আমরা ১ দিনের মধ্যে সব পৌঁছে দেব। তো সরকারের তরফ থেকে ক্লিন। এখন সরকার রেডি, তিনি আসবেন না। দল রেডি, তিনি আসবেন না। দেশের রাজনীতি মঞ্চ রেডি, তিনি আসবেন না। তার মা অসুস্থ, তিনি আসবেন না। এই যে আসবেন না, এখন মূল সূত্রে চলে আসে। কে তাকে বাধা দিচ্ছে? হতে পারে দেশের অভ্যন্তরে ৫ই আগস্টের পরে তো অনেক কিছু ঘটছে। হতে পারে দেশের অভ্যন্তরে এমন কিছু শক্তির জন্ম হয়েছে, যে বা যারা তাকে বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন সোর্সে তাকে বাধা সৃষ্টি করতেছে অথবা তারা হুমকি দিচ্ছে। আমরা জানি না। উনি জানেন সেটা। আমাদের অনুমান এটা। হুমকি দিচ্ছে। হতে পারে বলছি। একটা অপশন। হতে পারে যেই শক্তি তাকে বাংলাদেশ থেকে যেতে বাধ্য করেছে, তাকে টর্চার করেছে, হতে পারে সেই শক্তির একটা অংশ বিশেষ বা কোনো কারণে সেখান থেকে বাধা আসতেছে। আপনি দেশে আসবেন না। হতে পারে স্বয়ং সরকারের তরফ থেকে এমন কিছু কার্যকলাপ করা হচ্ছে, যেগুলি বুঝাচ্ছে এগুলি ক্লিন করে তুমি দেশে আইসো না। তোমার জীবন তোমার জীবন হুমকি স্বরূপ নিরাপদ পাবে না। হতে পারে। এবং এই সমস্ত কারণেই তো সে বলছে বুলেট প্রুফ গাড়ি দেন। এই গাড়ি যখন চাইলো সেদিনও কিন্তু আমি টক শো করতে বলেছিলাম। যে কেন সেই এটা চালো সে। বুলেট প্রুফ তার দরকার হবে কেন তার? সে তো জনগণের সাথে মিশতে পারবে না। বুলেট মানেই আপনি হয়ে গেলেন একেবারে শৃঙ্খলিত। সেই প্রাইম মিনিস্টার মতো আবার সে ওয়ালে আপনি সীমাবদ্ধ হয়ে গেলেন। একটা চক্রে পড়ে যাবেন কিন্তু আপনি। তখনই বোঝা যাচ্ছিল যে তিনি জানেন কিছু করতেছেন। এই যে ৩ টা অপশন আপনাকে বললাম, এটা সব দেশের ভিতরে কিন্তু। সবই দেশের ভিতরে। কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখনো কিন্তু নাজুক। যে পরিমাণ আর্মস ৫ই অগস্ট আবার লুণ্ঠন করা হয়েছে এবং যে সমস্ত আর্মস এলএমজি থেকে শুরু করে বিভিন্ন আর্মস চলে গেছে মানুষের হাতে এবং এগুলো যারা নিয়েছে অনেক সন্ত্রাসী গ্রুপ সেখানে আছে, অনেক জঙ্গি গ্রুপ সেখানে আছে এবং রাজনৈতিকভাবে বিএনপিকে পছন্দ করে না অথবা ব্যক্তিগত তারেক জিয়াকে পছন্দ করছে না। এরকম ঘুষ থাকতে পারে সেখানে। তাদের স্বার্থে যে তাকে আমি ক্ষমতা আসতে দেব না। শক্তি আছে কিন্তু এখানে। অথবা বিএনপিকে ক্ষমতা আসতে দেব না। এটা হতে পারে কিন্তু। এখন এই হতে পারে বলে কেন বলতেছি আমরা? এগুলি দেশের ভিতরে কিন্তু। এখন প্রফেসর ইউনূস সরকার যদি কোন রকমে কোন কুটচাল করে থাকে, যেটা তার সাথে ডক্টর ইউনূসের যে মোলাকাতটা হয়েছে ৮০ মিনিটের কথাবার্তা, সেই কথাবার্তার সাথে মিলতেছে না কিন্তু। এখন ও তখন তো আর এখানে বলে নাই যে আমার হুমকি আছে। আমি যেতে পারব না। এটা কিন্তু আসলেও তার মায়ের অসুস্থ উপলক্ষে কিন্তু। এটা এক নতুন দৃশ্যপট কিন্তু।
তিনি অকপটে স্বীকার করলেন, "ইয়েস, আমি হুমকির মুখে আছি এবং আমার কোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আমার একা নাই।" সিদ্ধান্তের ক্ষমতা একা নাই। অর্থাৎ তিনি এখন হয় কোন কর্নারের কাছে হয় ধরা খাইছেন অথবা তাদের সিদ্ধান্তে যেতে পারছেন না। এখন সেই সিদ্ধান্তগুলো কি আমার জাতির পক্ষে সহায়ক? দলের পক্ষে সহায়ক? বিরাট প্রশ্ন। কারণ তিনি শুধু তারেক জিয়া না। তিনি একটি দলের শীর্ষ পর্যায়ের নেতা। বলা যাক খালেদা জিয়ার পরে তিনি তো মূলত সেই। de facto বলতে পারেন সেই তো সব। খালেদা জিয়া তো নাম করে আছেন। এখন যদি এই নেতা যদি কোন হুমকির মুখে পড়েন, উনি জাতিকে জানাতে পারেন। উনি কথা না বলে জানায় দিছেন। উনি কিন্তু জানায় দিছেন যে, "আমাকে আপনারা যে যাই বলেন, মার কথা বলেন, দলের কথা বলেন, দেশের কথা বলেন, আমাকে বলতে পারেন অদেশপ্রেমিক সব বলতে পারেন। কিন্তু বাস্তবতা হচ্ছে আমার জীবন হুমকির মুখে আছে। আমি যদি এখন দেশে যাই, একটা অঘটন ঘটে যায়, কেউ আপনারা কিন্তু সেই রিস্ক নিতে পারবেন না। রাষ্ট্র আমাকে নিরাপত্তা দিবে? রাষ্ট্র কি নিরাপত্তা দিবে? ধরুন সরকার বলল, "আপনি আসেন দেশে, নিরাপত্তা দিব।" তাইলে প্রশ্ন আসে, বেনজির ভুট্টো কি নিরাপত্তা পাইছিল? রাজীব গান্ধী পাইছিল? একিউনি কি পাইছিল? পায় নাই। কেউ তো পায় নাই এটা। পাকিস্তান তো ঘটনা দেখেন না কেন? পাকিস্তান বলে মালয়েশিয়া দেখেন, ইভেন মালদ্বীপ ইয়ের কথা আসে না কেন? আমার এই শ্রীলঙ্কার কথা পাইছিল? পায় নাই। তো এখন যারা ঘটনা ঘটায়, তারা তো একটা পাওয়ারফুল গ্রুপ। হতে পারে কোন মাফিয়া গ্রুপের সাথে কোন সম্পর্ক আছে। আমরা জানি না। কারণ তিনি কি করেন, কার সাথে জড়িত আমরা কিছু জানি না কিন্তু। আমরা জানি বিএনপি করেন, বিএনপির সাথে তিনি আছেন। আমরা জানি তার আশেপাশে কিছু লোক আছে, ঘিরে আছেন। এখন প্রশ্ন দাঁড়াবে, তারা কারা? যারা ঘিরে আছে তারা কিছু না কিছু জানেন তো। তাহলে তাদের বায়োডাটা কি? তাদের সিভিটা কি? তাদের মুভমেন্টটা কি? সবকিছু বেরিয়ে আসবে কিন্তু। এখন বিএনপিকে দায়িত্ব নিতে হবে যে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাদের সাথে চলাফেরা করতেছে এবং তাদের উৎসটা কি? তারা কি তারা এমন কিছু কোন গোয়েন্দার সাথে জড়িত বা কোন শক্তির সাথে জড়িত? তারা কি তাকে ব্ল্যাকমেইল করতেছে? নানান প্রশ্ন এসে যাবে কিন্তু। এখন আর বিশ্বাসের কারণ নেই কিন্তু। এইটা গেল একটা দেশের ভিতরে। এখন সরকার যদি বলে আপনি আসেন, ঠিক আছে আসলেন। এরপরেও তিনি আসবেন না। কেন? আমি আপনাকে এরপর সে আসবেন না। সরকার বললেও তিনি সন্দেহ করবেন যে, এই বলার ভিতরেও আমি নিরাপত্তা বোধ করছি না। কারণ থ্রেট টা কোন জায়গা থেকে আসছে আমরা জানি না তো। এটা একমাত্র সেই জানে। সরকার বলল আপনি আসেন। কারণ সরকার নির্দোষ। নিরাপত্তা দিচ্ছে। তিনি তো জানেন যে যারা করতেছে তারা এই সরকার না। তারা সরকারের বাইরে। আবার ঘটনা আছে, এরা কি সরকারের বাইরে না ভূ রাজনীতিতেও জড়িত। ভূ রাজনীতি বলতে বোঝাচ্ছি যে আমাকে বাংলাদেশের ক্ষমতায় আসার ক্ষেত্রে আমরা যে যত চিৎকার করি না কেন জনগণ নিয়ে, মূল কিন্তু এখানে ভূ-রাজনীতি। এই ভূ-রাজনীতির ক্ষেত্রে একদম মোক্ষম কে? ভারত, আমেরিকা। আমেরিকার সাথে তার লোক থাকবে। আমরা যখন দেখলাম আজকে বিবিসি যখন রিপোর্ট করে, বিবিসি কিন্তু একটা বিস্তারিত রিপোর্ট করেছে এটার উপরে। এই রিপোর্টটা কিন্তু খুবই গঠনমূলক মনে হলো আমার কাছে। এবং তারা বলার চেষ্টা করেছে, যেহেতু ভারতের সাথে যুক্তরাজ্যের ডিফেন্স প্যাক্ট হয়েছে কিন্তু খেয়াল করবেন। নিরাপত্তা চুক্তি, ডিফেন্স প্রতিরক্ষা চুক্তি এবং ভারত এবং যুক্তরাজ্য এবং ভারত কাছাকাছি যাওয়া মানে এখানে আমেরিকার অনুমোদন আছে। কারণ আমেরিকা তো সরাসরি আসবে না। সে এই অঞ্চলে কাজ করতে গেলে তাকে ভারতকে লাগবে। তার নতুন ডিপ্লোমেসিতে সে যেটা করতেছে যে এটা হলো তার ট্রান্সফরমেশনাল ডিপ্লোমেসি বলি এটা ইংরেজিতে। যে উনি চেষ্টা করবে আমি যে অঞ্চলে যাব, আমি সরাসরি না ওই অঞ্চলে যে মোড়ল, তাকে মোড়ল বানাবো আমি। অর্থাৎ ভারতকে খুব প্রয়োজন আমেরিকার কোন কাজ এই অঞ্চলে করতে হবে। সেটা শ্রীলঙ্কার ক্ষেত্রে হতে পারে, নেপালের ক্ষেত্রে হতে পারে, যেকোনো দেশে হতে পারে সেটা। এবং সেই যদি হয়, তাহলে ভারতের সাথে যেহেতু ইসরায়েলের একটা ভালো সম্পর্ক আছে, যুক্তরাজ্যে একটা ভালো চুক্তি হয়ে গেল এবং সবচেয়ে বড় জিনিস হলো এই নিরাপত্তার সাথে বলতেছি, আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিল, জনাব খলিল অজিত দোভালের সাথে গেলেন একটা কনফারেন্স এ গেলেন সে। সিকিউরিটি মেরিটাইম কনফারেন্স এ গেলেন কলম্বো। কলম্বো সিকিউরিটি মেরিটাইম যে আছে, ওখানে দিল্লিতে গেলেন। এখানে যেয়ে কি করলেন যে, একদিন আগেই চলে গেলেন। ওখানে যেয়ে অজিত দোভালের সাথে তার একান্ত আলাপ হলো। এবং সেই আলোচনায় এখন জানা যাচ্ছে বিভিন্ন টক শো থেকে বিভিন্ন বক্তারা বলতেছেন বা বিভিন্ন সোর্স থেকে অথেন্টিক ওয়েতে আসতেছে। ওই আলোচনায় একসময় মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু কূটনীতি সেখানে ছিল, নিরাপত্তা বিষয়ক। এবং তাদের মধ্যে কিছু কঠিন আলোচনা হয়েছে কিন্তু। এবং বিভিন্ন সোর্স এ যে কথাটা বেরিয়ে আসতেছে, সব তুলে দিতে পারবেন না। এমন কিছু কথা বেরিয়ে আসছে বিশ্বাসযোগ্য মনে হয়। উড়াই দেওয়া যাবে না কিন্তু।
অনেকগুলো শর্ত নিয়ে কথা হয়েছে। বাংলাদেশের পুরা চিত্র নেওয়া কথা হয়েছে। এখানে কি হচ্ছে ৫ই আগস্টের পরে? এখানে জঙ্গি আছে কিনা? এখানে পাকিস্তানের লস্করে তৈয়বা থেকে শুরু করে বিভিন্ন গ্রুপ তারা কি করছে এখানে? এবং কেন পাকিস্তানের আইএসএস এখানে আসলো? কেন তারা বাংলাদেশের নিরাপত্তা নেয়া, ডিফেন্স নেওয়ার চিন্তা ভাবনা করতেছে? সব কেন পাকিস্তানের সাথে অস্ত্র কিনে আবার বাংলাদেশ আলাপ করতেছে? এগুলি আসতেছে কিন্তু। এই সবকিছু চীনের সাথে আপনার সম্পর্কটা কি? যেহেতু ভারত আপনাকে এখন এক হইছে সে এবং তার সাথে সে কি করছে? আমেরিকার সাথে নিয়ে নিছে কিন্তু সে। অর্থাৎ আমেরিকারে কিন্তু এই ১ বছরের মধ্যে অনেক কাজ আমেরিকা, ভারত আবার কিন্তু বাংলাদেশ প্রশ্নে, বঙ্গোপসাগর প্রশ্নে একটা ঐক্যে পৌঁছতেছে কিন্তু। পৌঁছতেছে, আসতেছে কিন্তু এটা। এটা নিয়ে কিন্তু আমাদের উচ্ছ্বাসের কারণ নাই কিন্তু। এটা হচ্ছে ভূ-রাজনীতি, বড় রাষ্ট্রের খেলা এখানে আছে কিন্তু। এখন ওইখানে আমেরিকা ছিলেন এবং যখন এইগুলি বলল, ইভেন কি ১০ টা স্পট নিয়ে কথা হইছে এখানে। এবং বলা হচ্ছে এই যে শিলিগুড়ির চিকেন নেক, এটা নিয়ে কথা। এটা আশেপাশে তো ভারত এখন সরঞ্জাম আনতেছে। নিরাপত্তা প্রশ্ন আসছে। কথা আসছে যে আপনাদের চিফ অ্যাডভাইজার বললেন, নর্থ ইস্ট এবার হলো খেলা হবে। এটা কি মিন করছে? নর্থ ইস্ট তো আমাদের একটা অংশ। এটা নিয়ে আপনারা কি খেলবেন? অতীতে তো আপনারা খেলছেন। আমাদের ডিস্টার্ব করছেন। আবারও কি ডিস্টার্ব করবেন? আমাদের হুমকি দিচ্ছেন। এই হুমকির কারণ কি? এখন তাদেরও কিন্তু জাতে লাগছে। গা লাগছে কিন্তু। তারাও বলছে, আমাদেরও তো একটা শক্তি আছে। আমরা দেশ একটা। আমাদের ডিফেন্স পলিসি আছে। আমাদের ন্যাশনাল পাওয়ার আছে। আমরা দেখব যে আমরা যদি আপনি যদি আমাদেরকে থ্রেট দেন, আমরা দেখব যে কি করতে পারেন আপনি। কথাবার্তা কিন্তু এই লাইনে চিন্তা করেন। ঠিক এই বক্তব্য নিয়ে বলা হচ্ছে, জাস্ট ইউ টক টু ইউর চিফ অ্যাডভাইজার যে সে কি বলে এবং বলা হচ্ছে সময় বেঁধে দেওয়া হইছে। আমি জানি না সত্য মিথ্যা। বলা হচ্ছে বিভিন্ন টক শোতে। গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলতেছে, হালকা না তারা। এবং তাদের অনেক কথাই কিন্তু বিভিন্ন সময় অথেন্টিক প্রমাণ হইছে।